আমার অ্যাংজাইটি পেশেন্টরা মোস্ট কমনলি বলে যে ম্যাডাম মনে হচ্ছে আমার চিন্তাটা আর আমার নেই, অন্য কারুর একটা চিন্তা আমার মাথায় চলে আসছে, সবসময় যেন মাথায় চিন্তা, আমি চাইলেও আমার চিন্তাগুলো নিজে কন্ট্রোল করতে পারছি না। নমস্কার, আমি ডক্টর পূবালী চৌধুরী, একজন কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাংজাইটি ডিসঅর্ডার্সের ব্যাপারে। অ্যাংজাইটি ডিসঅর্ডার্স আমাদের ওয়ার্ল্ডের মোটামুটি 30% পপুলেশনের কোনো না কোনো টাইমে, লাইফ টাইমে এফেক্ট করে। এই ডেটাটা এতটাই বেশি, যদি আমরা দেখি এটা একটা হিউজ পপুলেশন বাল্ক হয়ে যায়। ডায়াগনোসড অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু এর একটা খুব স্মল পার্সেন্টেজ, অ্যারাউন্ড 3 to 5% অফ দ্য পপুলেশন। তো অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বলতে গেলে আমাদের এটাই দেখতে হবে যে আমাদের আনমেট নিড আছে, ট্রিটমেন্ট গ্যাপ আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার্সে। তো অ্যাংজাইটি ডিসঅর্ডার কী করে আমরা এটাকে ডায়াগনোসিস করব? অ্যাংজাইটি ডিসঅর্ডার্স হচ্ছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি, উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা রকম টেনশন, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। এটার মধ্যে নানা রকম মানসিক সিমটমস দেখা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল অর বডিলি সিমটমস দেখা যায়। অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বলতে গেলে আমাদের ডায়াগনোসিসটা হয় ক্লিনিক্যাল। আমাদের কাছে নানা রকম রেটিং স্কেলস আছে, যেটা দিয়ে আমরা ডায়াগনোস করতে পারি যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের মাত্রাটা কীরম, সেটা মাইল্ড, মডারেট না সিভিয়ার। অ্যাংজাইটি ডিসঅর্ডার্সকে আমি যদি ক্লাসিফাই করি, তাহলে ক্লাসিফিকেশনটা হবে খুব সিম্পলিফাইড ওয়েতে 3 ধরনের। একটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, একটা হচ্ছে স্পেসিফিক ফোবিয়াস, আর একটা হচ্ছে প্যানিক অ্যাটাক। অ্যাংজাইটি বা প্যানিক, এই কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুব সাধারণভাবেই ইউজ করে থাকি। বাস না পেলে আমার প্যানিক হয়ে গেল, পরীক্ষার আগে আমার টেনশন হচ্ছে, এই জিনিসগুলো ডে টু ডে বেসিসে এতটাই ইউজ হয়, তো বোঝাটা খুব দরকার যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার সেটা কী। ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার ডায়াগনোসিসে একজন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট অথবা মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প খুব দরকার। বিকজ আপনাকে আগে বুঝতে হবে যে আপনার ডিসঅর্ডারটা একটা মাইল্ড লেভেলে আছে, মডারেট লেভেলে আছে না সিভিয়ার লেভেলে আছে। আপনার ডায়াগনোসিসের সঙ্গে সঙ্গে আপনি নিজেই রিয়েলাইজ করবেন আপনার হয়তো অনেক সিমটম এতদিন না জানা ছিল। যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা আমাদের কাছে আসে পেটের সমস্যা নিয়ে, ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, ঘুম না হওয়া, এই টাইপের সমস্যা নিয়ে, যেগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাইড সিমটমস হিসেবে আমরা ধরতে পারি, বাট নট দ্য কোর সিমটমস। তো কোর সিমটমস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার কী? অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড হয় বাই টেনশন, একটা সবসময় ওয়ারি, কী যেন একটা মানে ভবিষ্যতে ঘটবে যেটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মাথায় নানা রকম নেগেটিভ চিন্তা চলছে, যেগুলো আমি চাইলেও আটকাতে পারছি না। আমি চাইছি পজিটিভ থিঙ্কিং দিয়ে আমি ওটা ওভারকাম করব, তাও আমি করে উঠতে পারছি না। সো অ্যাংজাইটি ডিসঅর্ডারে এই একটা কনস্ট্যান্ট মাথার মধ্যে নেগেটিভ সেলফ টক, যেটা আমরা বলি, সেটা চলতে থাকে। ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে একটা অদ্ভুত ভয়, এই রাস্তায় বেরোলাম বাস পাবো কি না, এই পরীক্ষার হলে পৌঁছলাম অ্যাডমিট কার্ডটা নিয়েছি কি না, এই আমি পরীক্ষা ঠিকমতো কোয়েশ্চেনের আনসারগুলো মনে পড়বে কি না, ছোটো ছোটো জিনিসে দৈনন্দিন জীবনযাত্রায় কোথাও ফোন নিয়ে যাচ্ছি, আমার ফোনটা ঠিকমতো চলবে কি না, হঠাৎ করে ল্যাপটপে প্রেজেন্টেশনটা, ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে কি না, এই জাতীয় ছোটো ছোটো টেনশন আমরা দেখতে পাই অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়। এবার কামিং টু প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক ডিসঅর্ডারটা দুটো ক্যারেক্টারিস্টিক আমরা পাই। একটা হচ্ছে কগনিটিভ সিমটমস অথবা মানসিক সিমটমস, আর একটা হচ্ছে সোম্যাটিক অর বডিলি সিমটমস, মানে শারীরিক সিমটমস। মানসিক সিমটমে অনেকটাই আমরা দেখতে পাই যে মাথার মধ্যে একই রকম এরম চিন্তা ঘুরতে থাকবে যে কিছু একটা খারাপ হবে, জানি না কি একটা খারাপ হবে, কিন্তু কিছু একটা খারাপ হবে। একটা ছোট পেটে ব্যথা থেকে মনে হতে পারে আপনার ক্যান্সার হয়ে গেছে, ছোট একটা মাথা ব্যথা থেকে মনে হতে পারে আপনার ব্রেন টিউমার হয়ে গেছে। এবং শারীরিক সিমটমগুলো নেক পেন, হেডেক, মাথা ব্যথা, পেট ব্যথা, কেমন একটা শরীরটা আনচান করা, রেস্টলেস লাগা, হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, ডিজি লাগা, এই জাতীয় অনেক সেন্সেশন হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা অনেক রকম ডাক্তারবাবুদের কাছে দেখিয়ে নেয়, কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, সবার কাছে ঘোরার পর দেখেন ওনাদের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তখন অনেক সময় রিয়েলাইজ হয় যে ব্যাপারটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট প্রোটোকল কী? অ্যাংজাইটি ডিসঅর্ডারের মেন ট্রিটমেন্ট 3টে মেথডে আমি বলবো। সেটা হচ্ছে কামিং টু দ্য জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার। প্যানিক অ্যাটাকের ট্রিটমেন্টে আমাদের আগে প্যানিক অ্যাটাকটাকে বন্ধ করতে হবে। প্যানিক অ্যাটাকটা ফিল হয় হার্ট অ্যাটাকের মতো, মানুষের মনে হয় যে এই টাইমে আমি বোধহয় এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে যাবে, আমি এক্ষুনি মরে যাব। এই ফিলিংটা থেকে আগে তাকে কাম ডাউন করানো। তাই জন্যেই অ্যাংজাইটি ডিসঅর্ডার ট্রিটমেন্টে সাইকো এডুকেশনের খুব বড় একটা রোল আছে।
আমার অসুখটার ব্যাপারে একটা আমায় জানতে হবে যে কিভাবে যে কোনো সিচুয়েশনে পথে ঘাটে ভিড় মেট্রোতে আমার যদি প্যানিক অ্যাটাক হয় সেটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। এবং প্যানিক অ্যাটাকটা সবসময় আমরা যেটা বলি যে একটা শর্ট টাইম লিমিটেড জিনিস, তো আপনার 15 থেকে 20 মিনিট লাস্ট করবে, আপনাকে নিজেকে ওই টাইমে কাম ডাউন করতে হবে, একটু ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে হবে, একটু পজিটিভ থট বা ডিস্ট্রাকশন মেথড ট্রাই করতে হবে যাতে আপনি নিজেকে কাম ডাউন করতে পারেন। গ্রাউন্ডিং টেকনিক মেথডেও আপনি আপনার প্যানিক অ্যাটাকটাকে টেম্পোরারিলি স্টপ করতে পারেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে ট্রিগার আইডেন্টিফিকেশন, যে আমার কি জিনিসে অ্যাংজাইটি হচ্ছে। আমায় কেউ জোর গলায় কথা বললে, পরীক্ষার আগে, বা আমি কোনো পার্টিকুলার খাবার খেলে, যেমন ধরুন ব্ল্যাক কফি, অ্যালকোহল, এই টাইপের জিনিসগুলো অনেক সময় প্যানিক অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে। তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা রিয়েলাইজ করি যে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কোন কোন সিচুয়েশনে হচ্ছে, নিজের ট্রিগার আইডেন্টিফিকেশন করা, সেটা একটা খাতায় লিখে রাখা, নোট ডাউন করা, এবং সেই প্যাটার্নগুলো নিজের মধ্যে স্টাডি করা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাংজাইটি নিয়ে যখন বললাম তো স্পেসিফিক ফোবিয়ার কথাটাও বলবো। স্পেসিফিক ফোবিয়া মানে হচ্ছে কোনো পার্টিকুলার একটা জিনিসে ভয়, যেমন ধরুন প্লেনে উঠতে ভয়, উঁচু জায়গায় যেতে ভয়, লিফটে ভয়, বা আপনার বাড়িতে কোনো মাকড়সায় ভয়, টিকটিকিতে ভয়, এই জাতীয় ভয়গুলো। স্পেসিফিক ফোবিয়ার জন্যে আমরা অনেক সময় ওই ফোবিয়াটার স্টিমুলাসটার সঙ্গে ডিসেন্সিটাইজেশন প্রসেসটা ফলো করি। এবার অ্যাংজাইটি ডিসঅর্ডার্স যাদের অনেক দিন ধরে চলছে বা সিভিয়ারিটিটা অনেকটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিনের ব্যবহারও করে অনেক তাড়াতাড়ি রেসপন্স পেতে পারি। অ্যাংজাইটির জন্য আমরা মোস্ট কমনলি যে দুটো ক্যাটাগরি অফ মেডিসিনস ইউজ করি সেটা হচ্ছে এসএসআরআই, মানে হচ্ছে অ্যান্টি অ্যাংজাইটি মেডিসিনস, যেমন আমাদের কাছে আছে সার্ট্রেলিন, ফ্লুঅক্সেটিন, এই টাইপের মলিকিউলসগুলো, এবং বেনজোডাইজেপিন, যেমন ধরুন অ্যালপ্রাজোলাম, এটিজোলাম, এই টাইপের মলিকিউলগুলো। এগুলো দিয়ে আমরা টেম্পোরারি রিলিফ প্রোভাইড করতে পারি বাই বেনজোডাইজেপিন গ্রুপ। আর সার্ট্রেলিন আর এই টাইপের মলিকিউলগুলো দিয়ে আমরা অ্যাংজাইটি প্রসেসটাকে আটকাতে পারি। সো অ্যাংজাইটি যাদের আছে তাদের এটা বোঝাটা দরকার যে 3টে মেথডে আমরা যদি প্রসেসটা ফলো করি তাহলেই আমাদের অ্যাংজাইটিটা সারবে। নাম্বার 1, সাইকো এডুকেশন, যে আমি আমার অসুখটার ব্যাপারে জানবো, ডিটেলসে সেটার ব্যাপারে পড়াশোনা করব, কি হচ্ছে, কেন হচ্ছে, কি সিচুয়েশনে হচ্ছে আইডেন্টিফাই করব। নাম্বার 2, একজন সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করে আমার মেডিসিন লাগবে কি না, আমার অ্যাংজাইটি কতটা সিভিয়ার, কি মেডিসিন কি সিচুয়েশনে, যেমন ধরুন জাস্ট হয়তো পরীক্ষার আগে একটা মেডিসিন খেতে হলো বা কোনো ইন্টারভিউয়ের আগে একটা মেডিসিন খেতে হলো, অথবা ডেলি জীবনযাপন করাটাই আমার জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমায় ডেলি ওষুধ খেতে হবে। তো এই সিচুয়েশনটা আপনার সাইকিয়াট্রিস্টই আপনাকে গাইড করতে পারবেন। অ্যান্ড নাম্বার 3, যেটা হচ্ছে সাইকোথেরাপি। সাইকোথেরাপি মানে হচ্ছে যেটা আমরা সাধারণ ভাষায় কাউন্সিলিং বলে থাকি, বাট মডার্ন এজে সাইকোথেরাপিও অনেক ধরনের। আমরা কমনলি সিবিটি ইউজ করে থাকি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা অনেক দিনের জন্য অ্যাংজাইটি বা আদার নিউরোটিক ডিসঅর্ডার্সের জন্য ইউজ করা হয়। বাট কারেন্টলি আমরা মাইন্ডফুলনেস বেসড প্র্যাকটিসেসও ইউজ করে থাকি। মাইন্ডফুলনেস শব্দটা শুনতে যতটা বড়, তার অ্যাকচুয়াল কিন্তু জিনিসটা খুবই সিম্পল। অ্যাংজাইটিতে আমাদের মাইন্ড সবসময় আইদার পাস্টে চলে যাচ্ছে অথবা ফিউচারে চলে যাচ্ছে, প্রেজেন্ট মোমেন্টে আমরা কিছুতেই থাকতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের মাইন্ডফুলনেস শেখাবে কি করে এই মুহূর্ত, এই প্রেজেন্ট মোমেন্টে আমি থাকবো। সেটার অনেক এক্সাম্পল আমরা আমাদের ডে টু ডে লাইফে আনতে পারি। যেমন ধরুন মাইন্ডফুলনেস ইউজ করে আপনি আপনার খাওয়ার সময় শুধু খাওয়াটায় ফোকাস করবেন, ফোন দেখবেন না বা টিভি দেখবেন না। আপনি আপনার বাচ্চার সঙ্গে খেলছেন তো সেইটাই ফোকাস করবেন, বাকি ডিস্ট্র্যাকশন অ্যাভয়েড করবেন। এই করে করে আমাদের ডেলি লাইফে আমরা মাইন্ডফুলনেস এনে অনেকটাভাবেই অ্যাংজাইটি কিওর করতে পারি। সো এই ট্রিটমেন্ট মেথডগুলো ইউজ করে অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট রেসপন্স রেট কিন্তু খুবই ভালো। আপনি খুব তাড়াতাড়ি, মোটামুটি ধরে নিন সপ্তাহ থেকে মাসের মধ্যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভালো মতো রিকভারি পেয়ে যাবেন, এবং সেই রিকভারিটা ইজিলি আপনি এই ট্রিটমেন্ট মেথড ফলো করলে মেনটেনও করতে পারবেন। অ্যাংজাইটি ডিসঅর্ডার্স বললাম যখন, তো প্রত্যেকটা এজ গ্রুপে আলাদা ফাইন্ডিংও হয়, সেটা বলাটা খুব দরকার। বাচ্চাদের মধ্যে আমরা অ্যাংজাইটির লক্ষণ হিসেবে দেখি যে বাচ্চারা স্কুল যেতে রিফিউজ করে। ছোট বাচ্চাদের মধ্যে সেপারেশন অ্যাংজাইটি খুব কমনলি দেখা যায়, এবং স্কুল রিফিউজাল বিহেভিয়ারটা দেখা যায়। আপনার বাচ্চা যদি অনেকদিন স্কুল যেতে মানা করছে, আপনি একটু খোঁজ রাখবেন যে ওর হয়তো কোনো কিছু নিয়ে অ্যাংজাইটি হচ্ছে। এবং এটা ভাবা ভুল যে বাচ্চাদের কোনো টেনশন হয় না, বড়দেরই টেনশন হয়। বাচ্চাদের কিন্তু মাইন্ড খুবই অ্যাক্টিভ, তাদেরও নানা রকম জিনিস নিয়ে টেনশন হয়। সো চাইল্ডহুড অ্যাংজাইটি ইজ ওয়ান অ্যাসপেক্ট যেটাই আমরা কিন্তু ফোকাস করি, এবং চাইল্ডহুড অ্যাংজাইটি সিমটমগুলো অনেক সময় অ্যাডাল্ট অ্যাংজাইটি বা জেনারেলাইজড অ্যাংজাইটির থেকে অনেকটা আলাদা।
এবার এল্ডারলি পপুলেশন, যেটা হচ্ছে আমাদের বয়স্ক বাড়িতে মা বাবারা যারা আছেন, দাদু ঠাকুমা যারা আছেন, তাদের মধ্যে অ্যাংজাইটির লক্ষণ আমরা কি কি দেখতে পাবো? ওনারা হয়তো একটু খিটখিটে হয়ে যাচ্ছেন, ওনারা হয়তো একটু জোর গলায় কথা বলছেন, ওনারা হয়তো খাবারটা রিফিউজ করছেন। এই সব ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওনার মধ্যে কিছু নিয়ে টেনশন আছে কি না। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের প্রেজেন্টেশন মেল ফিমেলেও আলাদা হয়। ফিমেলে হয়তো আমরা দেখলাম সে খিটখিটে হয়ে যাচ্ছে, সে হয়তো কান্নাকাটি করছে, সে হয়তো হঠাৎ করে ইম্পালসিভ বিহেভিয়ার তার বেড়ে যাচ্ছে। আবার মেলে আমরা হয়তো দেখলাম অ্যাংজাইটি এত বেশি হচ্ছে, সে রেস্ট অ্যান্ড রিল্যাক্স করতে পারছে না, সে কাজে বেশি বিজি হয়ে যাচ্ছে, সারাদিন 12-14 ঘন্টা কাজ করছে এবং ওয়ার্কহলিক হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের বোঝাটা দরকার যে প্রত্যেকের ট্রিটমেন্ট কিন্তু কাস্টমাইজড অ্যান্ড টেলর মেড। মানে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারের ট্রিটমেন্ট প্রসেস আপনার মা বাবা প্রত্যেকের থেকে ট্রিটমেন্টটা আলাদা হবে। আপনার যে প্রবলেম হচ্ছে সেইটাই আমরা ট্রিট করব অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট। সো আপনার যদি অ্যাংজাইটি হয়, সেটার প্রিভেনশন আপনি কি করে করবেন? 3টে আমাদের কাছে ফ্রি থেরাপি আছে। একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে সানলাইট, আর একটা হচ্ছে স্লিপ। ঘুমটা ঠিকমতো রেস্টফুল 6 to 8 hours অফ স্লিপ, এটা খুব দরকার যে কোনো রকম মেন্টাল ইলনেসের জন্যে। বিকজ আপনার স্লিপ রুটিন যদি ভালো থাকে তাহলে আপনার ওভারঅল স্ট্রেস লেভেলস কম থাকবে। এবং ফুড মানে নিউট্রিশাস ডায়েট, আপনি বাড়ির খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট খাবেন, বাইরের জাঙ্ক ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, এবং ফ্রুট, ভেজিটেবলস আর প্রোটিন, এই 3টে আপনার ডায়েটে যেন ভরপুর মাত্রায় থাকে। আর নাম্বার 3 হচ্ছে সানলাইট। সানলাইটের রোল আমরা দেখে থাকি ডিপ্রেশনে কতটা আছে, যে সানলাইট অ্যান্টিডিপ্রেসেন্টের কাজও অনেক সময় করে দেয় সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডারে। সিমিলারলি যাদের অ্যাংজাইটি আছে বা এনি কাইন্ড অফ মেন্টাল ইলনেস, তারা আপনারা বাইরে টাইম কাটান, ফোনে স্ক্রিন থেকে বেরিয়ে আসুন। এখনকার এই যে মোস্ট কমন কজ অফ অ্যাংজাইটি যদি বলি, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। অ্যাংজাইটি যেই বাড়তে থাকে, স্ক্রিন টাইম প্যারালালি আমরা দেখি বাড়তে থাকে। তো ফোনটাকে একটু সাইডে রাখুন, আপনি আপনার বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করুন, বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে বেরোন। এইসব করে আপনি দেখবেন আপনার অ্যাংজাইটি অনেকটা কমবে। যেটা অনেক আগে থেকেই একটা জাপানিজ টেকনিক ইউজ করা হয়, যেটাকে ফরেস্ট বেদিং বলা হয়। তো নেচারের কিন্তু সেই হিলিং পাওয়ারটা আছে। আপনি যদি নেচারে থাকেন, সেইতে আপনার অ্যাংজাইটিতে অনেক বেনিফিট আপনি পেতে পারেন। অ্যাংজাইটির ক্ষেত্রে যে কোনো পেশেন্ট যদি সাফার করছে, তাহলে আমি এটাই আপনাকে বলবো, পৃথিবীর 30% পপুলেশন সাফার করছে, আপনি একা না। অনেকে ট্রিটমেন্ট করাচ্ছে, অনেকে এখনও জানে না যে কীভাবে ট্রিটমেন্ট করাবে। সে হয়তো এই ডাক্তার থেকে ওই ডাক্তার ছোটাছুটি করছে, হসপিটালের ওপিডিতে গিয়ে রোজ লাইন দিচ্ছে, পেটের সমস্যা, মাথার সমস্যা, নানা রকম অসুখ নিয়ে ইনপেশেন্টে অ্যাডমিটও হয়ে যাচ্ছে। সো আপনি নিজে রিয়েলাইজ করুন যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার খুব ইজিলি ট্রিটেবল। সাইকিয়াট্রিক কনসালটেশন করাবেন। নিজে যেগুলো আমি বললাম আপনাকে, যে সিম্পল টেকনিক্সে আপনার ডে টু ডে লাইফে আপনি কর্টিসল লেভেল বা স্ট্রেস হরমোন লেভেলকে লো রাখতে পারেন, সেটার উপর ফোকাস করবেন। অ্যান্ড ওভারঅল আপনি খুব ইজিলি আপনার লাইফের পুরো পাওয়ারটা আপনার হাতে চলে আসবে। আমার অ্যাংজাইটি পেশেন্টরা মোস্ট কমনলি বলে যে ম্যাডাম, মনে হচ্ছে আমার চিন্তাটা আর আমার নেই, অন্য কারুর একটা চিন্তা আমার মাথায় চলে আসছে, সবসময় যেন মাথায় চিন্তা, আমি চাইলেও আমার চিন্তাগুলো নিজে কন্ট্রোল করতে পারছি না। তো অ্যাংজাইটির ট্রিটমেন্টের শেষে আপনি এটাই রিয়েলাইজ করবেন যে আপনার চিন্তাটা আবার আপনার হাতে আছে, আপনার লাইফ আবার আপনার হাতে আছে। থ্যাংক ইউ।